আজকেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রিন্সিপাল এম এ মোনায়েম। উনি একজন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কবি, লেখক এবং মনোবিজ্ঞানী। আপনি কেমন আছেন? জি, ইনশাআল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা দেশের চারটি স্তম্ভের ভিতরে একটি স্তম্ভ হলো সাংবাদিক। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে যে গণমাধ্যম কর্মী যারা আছেন আমাদের কিন্তু রাষ্ট্রীয় থেকে কোন রকম সুযোগ সুবিধা দেওয়া হয় না, বা কোন রকম মানে ভাতা বা এই ধরনের কোনো কিছু নাই, এবং আমাকে নিরাপত্তাও দেয় না। আপনার অন্যান্য উন্নত মানের দেশে দেখা যাচ্ছে যে গণমাধ্যম কর্মীদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু তাকে একটা ভাতাও দেওয়া হয়। তো আমার কথা হলো রাষ্ট্রের সেবামূলক কাজ যারা করি আমরা, যেমন আপনার বাহিনী সেবামূলক কাজ করে, তারপরে রাষ্ট্রের বিভিন্ন স্তরে যারা সেবামূলক কাজ করেন, যে রাষ্ট্রের থেকে একটি মানে সুইপারও যদি রাষ্ট্র থেকে এই সেবামূলক কাজের বিনিময়ে বেতন পেতে পারে তার সব ধরনের ঝুঁকি পাতা বা সেটাই হচ্ছে একটা পায়, তাইলে সংবাদ কর্মীরা কিন্তু তার জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু সংবাদ সংগ্রহ করতে চায়। হোক আগুন লাগা বা রাষ্ট্রীয় কোনো গোলযোগ, মারামারি কাটাকাটি, সেখানে গুলি হচ্ছে। বিগত সরকারের আমলে এই 16 বছর কিন্তু অনেক বাহিনী কিন্তু দেখা গেছে যে বাহিনী তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জনগণের নিরাপত্তার জন্য, কিন্তু সেই বাহিনী কি করছে, উল্টা জনগণকে আরো গুলি করে মেরেছে। কিন্তু সেখানে কিন্তু অনেক সাংবাদিকও মারা গেছে। জি। এখন আমার কথা হলো যে যারা রাষ্ট্রের সেবামূলক কাজ করে, তারা যদি রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা পায়, রাষ্ট্র থেকে ভাতা পায়, তাহলে আমরা সংবাদ কর্মীরা যারা রাষ্ট্রের সেবামূলক কাজ করি, রাষ্ট্রের সকল তথ্য আমরা প্রকাশ করি, জীবনের রিস্ক নিয়ে, গুলির সামনে দিয়ে গিয়ে, আগুনের ভিতর দিয়ে গিয়ে কিন্তু আমরা সেখানে সংগ্রহ করি, তাহলে আমাদের সংবাদগুলো কেন রাষ্ট্র থেকে ভাতা পাবো? ধন্যবাদ আপনাকে। কথায় বলে যে সাংবাদিকরা জাতির বিবেক, কারণ তারা একটা রাষ্ট্র সুষ্ঠু সুন্দর পরিচালনা করার জন্য তাদের লিখনির মাধ্যমে জাতিকে সবকিছু তথ্য তারা সরবরাহ করে থাকে। সকালে একটা মানুষ ঘুম থেকে উঠেই হয় খবরের কাগজ, না হয় আপনার টিভির সামনে এসে দেখে যে কি হচ্ছে দেশে। যেমন এখন গুরুত্বপূর্ণ সংবাদ হলো যে এই জাতি দেশ একটা আশঙ্কার মধ্যে রয়েছে, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ, এটি এখন মুখ্য খবর হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা কিন্তু এই পর্যন্ত আপনি জানেন গত 16-17 বছরে প্রায় ৬৭ জন সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনকালীন তারা নিহত হয়েছে। এটা খুবই দুঃখজনক এই জন্যে যে তারা কিন্তু ওই যে আপনি বললেন যে আগুন লাগছে, আগুনের সংবাদ নিতে যে তারা এত কাছাকাছি চলে গিয়েছিল আগুনের, সে আগুনে পুড়ে মারা গিয়েছে। তারপরে মনে করেন একটা দাঙ্গা হাঙ্গামা চলছে, পুলিশ বনাম আপনার জনগণ সংঘর্ষ হচ্ছে কিংবা ছাত্র জনতার সংঘর্ষ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা খবর নেওয়ার জন্য কাছাকাছি যাওয়াতে তারাও গুলি খেয়ে মারা গিয়েছে, এরকম অনেক তথ্য রয়েছে। আপনার কথা একেবারে সঠিক যে কেন তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে না, ঝুঁকি ভাতা দেওয়া হবে না, এবং সরকার থেকে তাদেরকে বেতন দেওয়া হবে না, এটা খুবই যৌক্তিক ব্যাপার। কিন্তু আসলে খুবই দুঃখজনক ভাবে বলতে হয় এসব সাংবাদিকরা কিছু সংখ্যক সাংবাদিক তাদের যে ওয়াইস বোর্ড সে অনুযায়ী বেতন ভাতা যদিও পায়, 90% সাংবাদিকই তারা বলা চলে যে নিগৃহীত। আমি এগুলো বললাম যে তাদেরকে নিয়োগ দেওয়া হয় কিন্তু নিয়োগ পত্র দেওয়া হয় না। একজন সুইপার কিংবা একজন পিওর সেও যদি কোনো প্রতিষ্ঠানে আপনার চাকরি পায়, নিয়োগ পত্র তাকে দেওয়া হয়, কিন্তু সাংবাদিকদের অধিকাংশই নিয়োগপত্র দেওয়া হয় না। এতে সুবিধা কি, মালিক পক্ষ যখন ইচ্ছা করবে বলে দিবে যে কালকে থেকে তুমি আর এসো না, তখনই তার চাকরি শেষ, কোনো নিয়ম নীতি নেই, মুখের এই কথাটি
এটা যথেষ্ট। তো হলো আপনার প্রাইভেট চাকরি, কিন্তু আপনি নিয়োগপত্র দিলেও কিন্তু মালিক পক্ষে সম্ভব মানে সবকিছু তাকে বিদায় করা। তা সম্ভব। কিন্তু তা এই সম্ভব। যে এই যে আমরা যারা মিডিয়া সংবাদ কর্মী, কিন্তু এই সংবাদ কর্মী তো শুধু ওই মালিক পক্ষের কাজ আমি করতেছি না, জি তাই না? জি। কিন্তু আমি তো কথা আছি রাষ্ট্রের কাজ। রাষ্ট্রের কাজ। জি। তাহলে রাষ্ট্রে কেন আমার দায়িত্ব নেবে না? আমার হ্যাঁ, প্রশ্ন এটা। হ্যাঁ, রাষ্ট্রের দায়িত্ব তো- মিডিয়া তো একজন ব্যক্তি তৈরি করছে, জি জি জি। কিন্তু সে তো রাষ্ট্রের কাজের জন্যই তৈরি করছে, জি। এবং সে তো রাষ্ট্রের মানে তথ্যই প্রকাশ করে, প্রকাশ করছে। তাই না? তো সে তো আমাকে স্বাভাবিক একটা যাই হোক দেয়, কিন্তু রাষ্ট্রে কেন আমাকে মূল দায়িত্ব দেবে? রাষ্ট্রের দায়িত্ব তো সকল মানুষের নিরাপত্তা দেওয়া। হ্যাঁ, তার মধ্যে সাংবাদিকরা খুব ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হয় বিধায় তাদেরকে আরো বেশি সাংবাদিকের কাজটা হলো সম্পূর্ণ সেবামূলক কাজ। সেবামূলক কাজ, তাদেরকে আরো বেশি আপনার আইনগত সহায়তা নিরাপত্তা দেওয়া উচিত। যেমন আপনার সাগরণীর কথা যদি বলি, শুধু তাদের তো কোনো রাজনৈতিক ট্যাগ ছিল না, তাদের কোনো মানে মানে কি বলবো, শুধু সাংবাদিকতাই তাদের পেশা ছিল দুইজন এই দম্পতি। তারা এমন একটা খবর হয়তো তারা তৈরি করতেছিল যে খবরে সরকার আহ, 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 রোষানলে পড়তে পারে কিংবা সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে। সেই জন্যই আমার মনে হয় যে তাদেরকে রাতের অন্ধকারে তাদেরকে আহ, হত্যা করা হয়েছে। তো এখন আপনার 12 বছর বেশি পার হয়ে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারেরও প্রায় 1 বছর 4 মাস, কিন্তু এখনো কিন্তু সাগরনীর হত্যা বিচার হয়নি। তো এই যে বিচারহীনতা, এটার জন্যই কিন্তু আপনার অন্যরা উৎসাহিত হয় যে 12 বছর 13 বছর 15 বছর তো বিচারই হয় না। জমি জমা নেওয়ার যদি কোনো আপনার মামলা হয়, এরকম আমরা দেখেছি 56 বছর হয়ে গেছে, বাদী বিবাদী দুজনেই পাকিস্তান বিরোধী মামলা এখনো রয়ে গেছে। এখন রয়ে গেছে। তো আসলে এগুলি তো আসলে রাষ্ট্রের দেখা উচিত। রাষ্ট্র মানে এইগুলি দেখভাল করার দায়িত্ব সরকারের, কিন্তু সরকার কি সেইভাবে দেখভাল করতে পারছে না। কেন এরকম হবে? যারা অযোগ্য, যারা পারছে না তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বাদ দিয়ে যোগ্য অনেক চাকুরিজীবী আছে কিংবা অনেক শিক্ষার্থী আছে যারা বেকার, লক্ষ লক্ষ বেকার দেশে, তাদেরকে নিয়োগ দিয়ে কেন এটাকে গতিশীল করা হচ্ছে না, এটা আমার বোধগম্য নয়। আমি রাষ্ট্রের কাছে আবেদন জানাবো, অবশ্যই যারা অযোগ্য তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে তদন্ত করে ব্যবস্থা নিয়ে তাদেরকে মানে চাকরি থেকে অবসর দিয়ে, সম্মানের সহিত অবসর দিয়ে দেওয়ার পরে নতুন নিয়োগ দেওয়া হোক। চুক্তি ভিত্তিক নিয়োগ যাতে আর এরকম না হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা প্রত্যেক মানে তার অবসরে যাওয়ার পরে আবার চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এতে কিন্তু তার যে অধস্থন অফিসাররা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য অনেক আন্দোলনও হয়েছে। তো আমি মনে করব সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর কোনোভাবেই তাকে আবার চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া উচিত না, বরং নতুন নিয়োগ দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করে তুলে তাদেরকে মানে তারা যাতে দেশের জাতির সেবা দিতে পারে সেভাবে করতে। আমরা বিগত সরকারের আমলে পেয়েছিলাম, বলেছিল যে সিন্ডিকেট, বিগত সরকারের আমলের মন্ত্রী এমপিরাও কিন্তু বলছে যে বাজার সিন্ডিকেট তারা কন্ট্রোল করতে পারতেছে না। কিন্তু এই কারণে কিন্তু তাকে ফ্রান্স এই সরকার কিন্তু বিভিন্ন অপরাধে জড়িত হওয়ার কারণে কিন্তু এই সরকারের পদত্যাগ হয়েছে। কিন্তু আমরা মনে করছিলাম যে অন্তর্বর্তী সরকার অন্তর্পক্ষে দেশের এটা দায়িত্ব নেওয়ার পরে সিন্ডিকেট বন্ধ করতে পারবে। কিন্তু আমরা দেখলাম যে এই সরকারের প্রায় 2 বছর বয়স হয়ে যাচ্ছে, কিন্তু এই সরকারও আজ পর্যন্ত সিন্ডিকেট বন্ধ করতে পারতেছে না। আপনি দেখেন বাজারে মানে কোনো জিনিসের দাম কিন্তু কন্ট্রোলে না, সবকিছু মানে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। শুধু মানে আপনার হলো কাঁচামালের না, সব ধরনের মালেরই কিন্তু দেখা গেছে মানে আপনার ওষুধ থেকে শুরু করে সবকিছুর দাম কিন্তু ওটা যে যার যার মতো করে নিতে যাচ্ছে। তাইলে এই যে বাজারকে সিন্ডিকেট না করার পিছনে এটা কি সরকারের কি এটা ব্যর্থতা না? অবশ্যই সরকারের ব্যর্থতা। প্রথম প্রথম যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল তারা কিন্তু কঠোর ছিল, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে ছিল বেশ কয়েক মাস। কিন্তু এরপরে কিন্তু এই সিন্ডিকেট, এটা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। এটা নিয়ন্ত্রণ করার যেমন আইন তারা নতুন আইন করে নাই, তেমন নিয়ন্ত্রণ করার জন্য তেমন ব্যবস্থাও আমরা তেমন দেখি না। এই জন্য আমার মনে হয় যে কিছু কিছু লোক আছে যারা এই সিন্ডিকেট থেকে সুবিধা নেয়। রাষ্ট্রেরও কিছু লোক থাকতে পারে, এবং আপনার রাজনৈতিক দলের লোক থাকতে পারে, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোক থাকতে পারে, তারা এই সিন্ডিকেটের সাথে তারাও আমার সম্পৃক্ত। তা না হলে কেন
এই সিন্ডিকেট করে বাজার দর বাড়াই দিয়ে কেন এই জনগণের পকেটের টাকা নিয়ে যাবে? এবং জনগণ এখন অনেক জনগণই কষ্টের মধ্যে আছে, তাদের জমানো টাকা ভেঙে খাচ্ছে, তারা স্বর্ণালঙ্কার বিক্রি করে তাদের জীবনযাপন করতে হচ্ছে। কেন এটা হবে? আপনার পেঁয়াজের কেজি কেন এই যে নতুন 120 টাকা কেজি বর্তমানে। হ্যাঁ 120 টাকা কেজি, কেন এটা হবে? কেন সরকার এটি নিয়ন্ত্রণ করতে পারছে না? এটা সম্পূর্ণ সরকারের ব্যর্থতা এবং সরকারের যারা ভোক্তা অধিকার আছে তাদের যে ব্যর্থতা, তাদের এই ব্যর্থতার জন্য আসলে আমাদের দেশে তো ব্যর্থ হলে তারা স্বীকার করে না, তারা অজুহাত দেয়, অজুহাত শিখে। আমার মনে হয় এই ব্যর্থতা নিয়ে এই শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত। এখানে নতুন লোক আসলে অবশ্যই এটা নিয়ন্ত্রণ করা সম্ভব, এটা কোনো কষ্টের কঠিন কাজ নয়। আমি আরেকটা জিনিস নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, যেটা হলো বিগত মানে গত মাসে কিন্তু আমাদের ঢাকা 10 কোটির সামনেও কিন্তু এইরকম মানে একজন সে হোক সন্ত্রাসী বা যেটাই হোক, সে কিন্তু একজন আসামি হিসাবে কোর্টে হাজিরা দিতে আসে, কিন্তু তাকে কিন্তু আরো সন্ত্রাসীরা গুলি করে মেরেছে। গতকালকে কিন্তু আমাদের খুলনা আদালত এইভাবে দুইজনকে মানে সোজা কথা মানে ওপেন কোর্টের মধ্যে সেখানে গুলি করে এবং চাপাটি দিয়ে কুবিয়ে হত্যা করেছে। তাহলে নিরাপত্তাটা কোথায়? মানে আমি তো দেখতেছি যে যারা দেশের দায়িত্ব নিয়েছে, মানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে যার যার দায়িত্ব, সে কিন্তু সেভাবে দায়িত্ব পালন করতেছে না। আপনি দেখেন যে আমাদের এই ভোটার দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অবৈধ জিনিস অলরেডি পাচার হচ্ছে, আমার দেশে টাকা পাচার হচ্ছে, মাদক আমার দেশে ঢুকতে হচ্ছে। এবং দেখেন আমরা বিভিন্ন ভোটার দিয়ে যে এইভাবে চিনিগুলি, যে চিনি ইন্ডিয়াতে কিন্তু চিনি হলে মাত্র 30 থেকে 40 টাকা এখন বর্তমানে, কিন্তু সেই চিনি বাংলাদেশে এখন কিন্তু 100 টাকার উপরে। কিন্তু সেই চিনি বাংলাদেশে ইন্ডিয়া থেকে তারা 30 টাকা কেজি আইনা বাংলাদেশের সাথে সাথে বর্ডারের পাশেই কিন্তু তারা বস্তা করে অলরেডি, মানে সেখানে বাংলাদেশের নামি দামি কোম্পানির মানে অলরেডি বস্তা করে কিন্তু সেখানে বিক্রি করা হয়। তাই এই যে একদিকে হারাচ্ছে রাষ্ট্রের মানে রাজস্ব, আরো দিয়ে কিন্তু মানুষ কিন্তু সেই ভুক্তভোগী ঠিকই আছে যে বেশি দামে কিনতে হইতেছে। তাইলে এই যে যারা নিরাপত্তার দায়িত্বে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, তারা তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করে না? তারা তো নিরাপত্তা দিতে পারতেছে না। যে আপনার কথা সঠিক, নিরাপত্তাহীনতায় দেশ ভুগছে, এটা অস্বীকার করার জো নেই। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিল প্রতি সরকারের সময়, তারা সুবিধা নিয়ে নিয়ে তারা অনেক অপকর্মর সাথে লিপ্ত ছিল। যেমন ওসি প্রদীপ থেকে আরম্ভ করে অনেকের নামে আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন এই যে পুলিশ প্রশাসন, এখানে আপনার ফ্যাসিস্ট সরকার আমলে সুবিধাভোগী যারা আছে, তারা চাবে যে দেশটা অস্থিতিশীল হোক, এই জন্য কিছু তারা নিষ্ক্রিয়তা অবলম্বন করছে। এটা আমাদের বাস্তবতা উল্লেখ করতে হবে। যারা করতেছে তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা করা হয়? এটি তো মূল কথা। একটা রাষ্ট্রে তো সবাই তো এর সাথে জড়িত না, সবাই জড়িত। আপনি ধরেন পুলিশ সবাই তো জড়িত না। যারা জড়িত তাদেরকে কেন মানে ইয়া করে মানে ইন্ডিকেটর করে কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় না রাষ্ট্র? এটা সরকারের করা উচিত, কিন্তু কেন করছে না? আসলে তো আমি যে বললাম যে এখন অবস্থা এমনটা দাঁড়িয়েছে যে আপনার ভোটারের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, সেই ভোটার দিয়ে যখন মাদক পাচার হয়, সেই ভোটার দিয়ে যখন অবৈধভাবে আমাদের দেশে মাল ঢুকে, আমার দেশের টাকা সেখানে নিয়ন্ত্রণ করছে না, এই তো কথা। নিয়ন্ত্রণ করছে না, তারা সুবিধা পাচ্ছে ওখান থেকে, তাই টাকা পাচ্ছে, সরকারের দায়িত্ব ঘুষ পাচ্ছে, এই জন্য ছেড়ে দিচ্ছে। সরকারের দায়িত্ব তো তাদেরকে মানে অন্তপক্ষে মানে যাচাই বাছাই করে যারা জড়িত তাদের বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেওয়া, তাহলে সেইটা তো করা হচ্ছে না। আপনি কোথায় যাবেন? আপনার সারাটা দেশে কিন্তু কিছু কিছু লোক আছে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। কিভাবে? তারা অনৈতিক ভাবে, দুর্নীতির মাধ্যমে, ঘুষের মাধ্যমে। আপনার এয়ারপোর্টে বিদেশিরা, আমাদের প্রবাসীরা এত কষ্ট করে। আপনাকে আরেকটা তথ্য দিই, রূপসী বাংলা গতকালকে একটা নিউজ হয়েছে যে কক্সবাজারে র্যাব 15 অলরেডি সেখানে বড় ধরনের একটা মাদকের সিন্ডিকেট, মানে তারা যখন সেখানে অভিযান চালাচ্ছে, সেই অভিযান 300 কতজন সম্পৃক্ত, 60 লক্ষ ক্যাশ টাকা পাওয়া গেছে এবং সেখানে প্রায় 45 লক্ষ ইয়াবা সহ
মানে সেগুলি অভিযান করে তারা আটকানো হওয়ার পরে কি করছে, তাদের পুরা শ্রেণীকে মানে ল্যাব 15 সবাই মিলা মানে সেগুলি অলরেডি তারা মেরে দিছে, মানে টাকাটা তারা নিজেরা ভাগ করে নিয়েছে, মাদক গুলিও তারা মানে নিজেরা ভাগ করে দিয়ে দিছে। যে এটা হচ্ছে, এটা বিভিন্ন ভাবে হচ্ছে, এবং সেই কারণে কিন্তু তাদেরকে শুধু খালি তাদেরকে ওই জায়গা থেকে বিদায় করা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো যে শাস্তিমূলক ব্যবস্থা এটা তো তার বিরুদ্ধে কোনো শাস্তি হলো না। না, শাস্তি হলো না, শাস্তি হলো না। এই জন্যই তো আপনার এই যে অপরাধগুলি বেড়ে যাচ্ছে। এয়ারপোর্টে আপনি দেখেন বিদেশে একটা মানুষ সে লাগেজ ভরে অনেক কিছু আনে, সেগুলি তালা খুলে হস্তনস্ত করে করা হচ্ছে, নিয়ে যাচ্ছে, ব্যাগ কাইটা সবকিছু নিয়ে যাচ্ছে। একজন তো খুব গালাগালাজ করতেছিল মানে এই দেশে এসে, হ্যাঁ, বললো যে এই দেশটা আসলে একটা অথর্ব দেশ হয়ে গেছে, চুরের দেশ হয়ে গেছে, মানে খুব সে আক্ষেপ করে তার মাছ আমার সব ছুঁয়ে ফেলে দিচ্ছে। তো আসলে এটা আমার মনে হয় যে কঠোর শাস্তি বিধান না করলে এই অপরাধগুলি থামবে না। আমি মনে করি যারা এটার সাথে সরাসরি জড়িত, যেহেতু মানে যেমন আমরা ল্যাব 15 যাদেরকে পাওয়া গেছে, সবগুলির চাকরি থেকে সবাইকে তো আমি সবাইকে তো সাথে সাথে যারা অবশ্যই যারা হচ্ছে ঢুকে তাদেরকে মানে শাস্তির আওতায় এনে তদন্ত করে তাদের সবাই ভয় পেয়ে যেত, যত বাহিনীর লোক আছে সবাই ভয় পেয়ে যেত যেরকম আমরা ধরা খাইলে আমাদের অবস্থাটাও সেরকম হবে। কিন্তু সেই ব্যবস্থা না গ্রহণ করার কারণেই কিন্তু এই অপরাধ কিন্তু দিন দিন বাড়ছে। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আজকের মতো আমরা আপনাদের মাঝ থেকে বিদায় নিতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন। সেখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হবো এবং আপনাদের মাঝে আমরা সেটা আমরা জানাবো, সেই আশা ব্যক্ত করে আজকের জন্য আপনাদের মাঝ থেকে আমরা বিদায় নিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।